আমি নবনীতা। আজ আমি যে গল্পটা পড়ে শোনাবো সেই গল্পের নাম রেফারি। লেখক সরঞ্জিত চক্রবর্তী। সত্যি করে বলো তো, তুমি পুরুত না রেফারি? প্রায় গায়ের ওপর উঠে এসে কথাটা জিজ্ঞেস করলো শিলা। এই মেয়েটাকে খুব ভয় পায় বিজন। ওদের পাশের বাড়িতেই থাকে। ওর বর জাহাজে চাকরি করে, 6-7 মাস পর পর আসে। একটা ছেলে আছে শিলার, নাম শঙ্কু, ক্লাস 5-এ পড়ে। শিলা যেন কেমন, বিজনকে দেখলেই কেমন একটা চোখে তাকায়। আশেপাশে কেউ না থাকলে আঁচল ফেলে দেয়, বাড়িতে মায়ের কাছে কারণে অকারণে এসে বসে থাকে। ফাঁক পেলে বিজনকে একটু ছুঁয়ে দিয়ে যায়। কানের কাছে মুখ নিয়ে বলে, তোমার দেশলাই কি ভেজা? এসব অশ্লীল কথা ভালো লাগে না বিজনের। 40 বছর বয়স হলো ওর, চাকরি বাকরি করে না, পুজো করে বেড়ায় বাড়ি বাড়ি, আর ফুটবল মাঠে রেফারিং করে। এর সঙ্গে আছে মায়ের পেনশন, তাতে চলে যায় কোনো মতে। কিন্তু বিজন বোঝে এভাবে যাবে না। মা মারা গেলে, পেনশন বন্ধ হয়ে গেলে ও মাঠে মারা পড়বে। এই অঞ্চলের মাথা সুধাময় বাগচি বিজনকে পছন্দ করে। ওর বাড়িতে বিজন মাসিক 5,000 টাকায় রোজ সকালে পুজো করতে যায়। সুধাময় বলেছে গঙ্গার পাড়ে পুরো বস্তি উঠিয়ে সেখানে যে রিসর্ট হবে তাতে কেয়ারটেকারের কাজটা ওকেই দেবে। কিন্তু বস্তি ওঠানোর ঝক্কি অনেক, বিশেষ করে টম আছে যে। টম ওরফে অজিতেশ মাইতি ওদের এই হাইতপুরের নাম করা ছেলে। যেমন ভালো ফুটবল খেলে তেমন মারকুটে। আবার কি একটা সংস্থাও যেন করে, তারা ওই পুরো বস্তির সমস্ত বাচ্চাদের পড়ায়। টম এই বস্তি উচ্ছেদের বিরুদ্ধে। এই নিয়ে টম আর সুধাময়ের মধ্যে একটা ঝামেলা ভাতের মতো ফুটছে। বিজন এসবের থেকে দূরে থাকে। ও সামান্য মানুষ, ঝোট ঝামেলা চিরকাল এড়িয়ে চলে। আর এড়িয়ে চলে বলেই তো টমের বর্দি রুবির সঙ্গে সম্পর্কটাকে নিয়ে ও এগোতে পারেনি। মায়ের আপত্তি মেনে ও সরে এসেছিল। সে প্রায় 15 বছর আগের ব্যাপার। তারপর রুবির বিয়ে হয়ে গিয়েছিল হাওড়ার দিকে। সেই বিয়ে টিকেছিল বছর 5-এক, তারপর ডিভোর্স হয়ে যায়। কী কারণে হয় কে জানে। তবে রুবি 1 বছরের বাচ্চা নিয়ে ফিরে আসে ওদের হায়েতপুরে। রুবির এখানে একটা লেডিস টেলারিং শপ আছে, তাতে 4টে মেয়ে কাজ করে। শুধু হায়েতপুর নয়, আশেপাশের অনেক জায়গা থেকে রুবির দোকানে জামা কাপড় বানাতে মহিলারা আসে। ওর দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বিজন দেখে চশমা চোখে গম্ভীরভাবে বসে রয়েছে রুবি। চুলে একটু রূপলি আভা। বয়স হলেও আজও রুবিকে দেখলে বুকের মধ্যে কেমন যে করে বিজনের। সেই স্কুলে পড়ার সময় রুবিকে দেখলে যেমন করতো ঠিক তেমন। মনে হয় বুকের মধ্যে কেউ যেন হাজার হাজার কাঁচের গুলি গড়িয়ে দিয়েছে। মনে পড়ে একবার দুর্গাপুজোর ভিড়ে রুবির পার্স ছিনিয়ে নিয়ে পালানো একটা ছেলের পিছনে কেমন ভিড় ঠেলে দৌড়েছিল বিজন। শেষে গমকলের কাছে গিয়ে ধরে ফেলেছিল ছেলেটাকে, আর যা পিটিয়েছিল না। ওই একবারই বিজন অমন করেছিল। তারপর আর কোনো দিন ওর মধ্যেকার সেই সাহসী মারকুটে ছেলেটা বেরোয়নি। চিরকাল নত হয়ে থেকেছে। এমনকি হায়েতপুরের গঙ্গার পাশে যে চার্চ আছে সেখানে রুবির বিয়েতেও ওকে বন্ধুরা জোর করে নিয়ে গিয়েছিল। রুবি ওর দিকে এক ঝলক তাকিয়েছিল। কোনো ছেলে তার প্রাক্তন প্রেমিকার বিয়েতে যায়? সেই দৃষ্টির মধ্যে যে কি তীব্র ঘৃণা ছিল। ওদের সম্পর্ক থেকে বিজনের সরে আসা যে রুবি মেনে নিতে পারেনি। সেই তখন আর আজকের দিন। রুবি যেন আর দেখতেই পায় না ওকে। বিজন কি কাচের তৈরি না হাওয়ার? ওকে কি চোখে দেখা যায় না? জীবনে মানুষ যখন সফল হতে পারে না তখন আস্তে আস্তে সে অদৃশ্য হতে থাকে। বিজনও কি তাই হচ্ছে? এসব ভাবতে ভাবতেই আজ বাজার থেকে ফেরার পথে রবীন্দ্র সুইমিং ক্লাবের গলিতে ঢুকে পড়েছিল। আর সন্ধ্যের এই অন্ধকার গলিতেই ওকে ধরেছে শিলা। ক্লাবের টানা দেওয়ালের মাঝে একটা খাঁজ আছে, আর সেই খাঁজের মধ্যেই শিলা ওকে প্রায় চেপে ধরেছে।
বিজন যে কি করবে। শিলা ফিসফিস গলায় বলল, তুমি এমন ম্যাদা মারা কেন? আমার কি চাই বোঝো না? এত করে ডাকি তাও আসো না কেন? বিজন নিজেকে যতটা সম্ভব সংকুচিত করে দাঁড়িয়ে আছে। শিলার গায়ের থেকে পাউডারের গন্ধ আসছে। ভালো লাগছে না ওর, কেমন যেন গা গুলোচ্ছে। শিলা আরও কাছে এগিয়ে এলো। ওর বুকটা বিজনের বুক স্পর্শ করলো এবার। শিলা একটা হাত দিয়ে ধরলো ওর হাত, বলল, আমি খুব খারাপ না? নিজের থেকে আগ্রহ দেখাই বলে আমাকে সস্তা ভাবো? বিজন যে কী বলবে, এভাবে যে ও ভাবেনি, এত জটিল করে ভাবতে পারে না ও শুধু নিজের ভালো লাগা আর খারাপ লাগাটুকুই বোঝে, আর তো কিছু বোঝে না। সেখানে শিলা এসব কী সব বলছে। শিলা এবার খামচে ধরল জামাটা, বলল, নিজেকে খুব বড় ভাবো না? নিজেকে তুমি। আচমকা গলির মুখ থেকে টর্চের আলো এসে পড়ল ওদের গায়ে, আর শুনল 3-4টে গলার হল্লা। কে রে ওখানে? ওই সালা, কি করছিস অন্ধকারে? শিলা ছিটকে গেল সঙ্গে সঙ্গে, আর ভয়ে বিজন ওই দেওয়ালের গায়েই যেন আটকে গেল। ও দেখল 4টে ছেলে এগিয়ে আসছে ওদের দিকে। একজনের হাতে টর্চ আর অন্য 3জন মোবাইলের ফোনের আলো জ্বেলে রেখেছে। ও, এই যে মাল রেফারি, অন্ধকারে কি করছিলে কাকা? পেনাল্টি শট মারছিলে? একটা ছেলে এসে সামনে দাঁড়িয়ে হাতে একটা অশ্লীল মুদ্রা করল। শিলা বলল, এই তোমরা কে? আমরা কে? অন্ধকারে নোংরামো করা হচ্ছে আর বলছো আমরা কে? এই মাধো, রেকর্ড করতো। মাধো নামে ছেলেটা মোবাইলে রেকর্ডিং অন করলো। বিজন বলল, ভাই এসব কি করছো? তোমার পুরকি বেড়েছে আর আমরা কি করছি? সালা, এই ক্লিপ ভাইরাল করে দেব। অন্ধকারে নোংরামো বের করছি। বিজন কি করবে বুঝতে পারল না। ওর হাত পা কাঁপছে। এইসব ছেলেপিলেরা সাংঘাতিক নিষ্ঠুর হয়, সামান্য কিছুতেই যা খুশি তাই করতে পারে। বিজনের দিশেহারা লাগলো। এবার কি করবে? এরা কি টাকা চায়? ওর কাছে মেরে কেটে 50 টাকা আছে, তাতে কি হবে? একটা ছেলে এসে এবার কলার ধরল বিজনের। বাচ্চা ছেলে, বয়স বড়জোর 19 কি 20, কিন্তু এই টর্চের আলোতে দেখা গেল তার মুখে কেমন একটা হিংস্র উল্লাস, যেন ভয়ঙ্কর কোনো কাণ্ড ধরে ফেলেছে। বল সালা, কী করছিল অন্ধকারে? ছেলেটা বিজনকে দেওয়ালে চেপে ধরল। দলে থাকলে বিড়ালও যে বাঘ হয়ে ওঠে এটা জানে বিজন। ওর ভয় হচ্ছে গলিতে আরও লোক জমা হয়ে গেলে কি হবে। ভাই, কিছু তো করিনি, প্লিজ এমন করো না, বিজন কোনো মতে বলল। সালা, ছেলেটা ঠাস করে চড় মারল বিজনের গালে। বিজনের মনে হলো গালে কেউ যেন লোহার পাত ঘষে দিয়েছে। আজ সালা তোমাদের। ছেলেটা আবার হাত তুলল, কিন্তু মারার আগেই গলির অন্য প্রান্ত থেকে একটা আওয়াজ এলো। কে রে ওখানে? কি করছিস? কে? বিজন দেখলো ছেলেগুলো থমকে গিয়েছে। দেখলো ওদের দিকে দ্রুত পায়ে এগিয়ে আসছে টম, আর ওর পেছনেই রুবি। সুধাময়ের বাড়িটা বিশাল। লোহার গেট দিয়ে ঢুকে একদিকে বড় বাগান, বাগানের পাশে পুকুর, আর পুকুরের উল্টো দিকে মন্দির। সেখানেই রোজ সকালে পুজো করে বিজন। ওকে সাহায্য করে বাড়িরই একটা ছেলে, গোপাল। সাহায্য মানে প্রসাদের ফল কেটে দেওয়া, বাগান থেকে ফুল তুলে দেওয়া, এই আর কি। আজ পুজোর পরে গোপাল বলল, বিজনদা, তোমরা রেফারিরা ভালো প্লেয়ারদের গার্ড করে খেলাও না? হ্যাঁ হ্যাঁ তো, বিজন বলল। ফুটবল হলো বিউটিফুল গেম, তার বিউটি ধরে রাখে ভালো প্লেয়াররাই, তাই তাদের গার্ড দেওয়া দরকার। পেলেকে যেভাবে 66-র ওয়ার্ল্ড কাপে মারা হয়েছিল, মারাদোনাকে যেভাবে 82-র ওয়ার্ল্ড কাপে উত্ত্যক্ত করা হয়েছিল, তাতে ফুটবলেরই ক্ষতি হয়েছে। কিন্তু 86-তে যেই করা হলো রেফারিরা, অমনি ফুল ফুটল মাঠে। গোপাল বলল,
তোমার একটা মোবাইল থাকলে এখনকার কত ম্যাচ তুমি দেখতে পেতে। তুমি যে কী বিজনদা, আজকালকার দিনে তোমার একটা মোবাইল নেই? তুমি সত্যি এক পিস আইটেম। বিজন কথা না বলে হাসলো শুধু। তারপর প্রসাদের বারকোষটা নিয়ে উঠল। মন্দির থেকে সোজা ওকে যেতে হয় সুধাময়ের অফিসে। বাড়ির নিচের তলায় সেটা। সেখানে সবাইকে প্রসাদ দিয়ে ও যায় দোতলায়। সুধাময়ের মা, স্ত্রী আর 2 মেয়ে থাকে সেখানে। সঙ্গে কাজের লোকজনও রয়েছে, তাদেরও প্রসাদ দেয়। তারপর বারকোষটা ঠাকুর ঘরে রেখে দিয়ে পুকুরে হাত পা ধুয়ে ওর ছুটি হয়। সুধাময়ের স্ত্রীকে বৌদি বলে ডাকে বিজন। খুবই শান্ত আর ভালো মহিলা। স্বামীর ভয়ে কিছুটা তটস্থও যেন। তা বৌদির আর দোষ কী? হাইতপুরের বেশিরভাগ মানুষই সুধাময়ের ভয়ে তটস্থ। তার ওপর সুধাময় নাকি সামনের বছর বিধানসভা নির্বাচনে দাঁড়াবে। একবার এমএলএ হয়ে গেলে তো হাতে মাথা কাটবে মানুষজনের। বিজন মনে মনে ভাবে, এমন একটা দাবা খাবা মানুষ যদিও হতে পারত, তাহলে এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে জীবন কাটাতে হতো না। কিন্তু পাশাপাশি এটাও বোঝে যে ওর মধ্যে সেই বারুদ নেই, নাকি আছে কিন্তু সেটা ভেজা। আর আবার শিলার কথা মনে পড়ে গেল ওর। ওহ, সেদিন সন্ধেবেলা টম নাই এলে যে কি বিপত্তি হতো। টম এসে ছেলেগুলোকে সামলেছিল, ওদের মোবাইলের ভিডিও দাঁড়িয়ে থেকে মুছিয়েছিল। তারপর যাবার আগে বলেছিল, আমি জানি তুমি কিছু করনি বিজনদা, তুমি নিশ্চিন্তে থাকো। বিজন অসহায়ের মতো দেখেছিল, কিছু না বললেও ওই আবছায়ার মধ্যে রুবির চোখে কেমন একটা ঘৃণা, যেন বিজন নর্দমা থেকে সারা গায়ে নোংরা মেখে উঠে এসেছে। তারপর থেকে মাঝে মাঝেই রুবির ওই দৃষ্টিটা দেখতে পাচ্ছে বিজন। আচ্ছা, সেই দৃষ্টিতে কি শুধু ঘৃণাই ছিল? কষ্ট কি ছিল না একটুও? বারকোষটা নিয়ে সুধাময়ের বড় অফিসে গিয়ে ঢুকলো বিজন। আর ঢুকেই থমকে গেল। দেখল টম দাঁড়িয়ে রয়েছে। সুধাময়ের মুখ চোখ লাল, কপালের শিরা ফুলে উঠেছে। টম বলল, আপনাকে ভালোভাবেই বলছি জেঠু, পোড়ো বস্তিতে হাত দেবেন না। গরিব মানুষরা ওখানে থাকে, অধিকাংশই জেলে সম্প্রদায়ের। কিছু মাঝিও রয়েছে, নদীতেই ওদের রুজি রোজগার। ওদের পেটে লাথ মারবেন তা আমি হতে দেব না। সুধাময় বলল, ওদের তো আমি নতুন জায়গা দেব, তোর এত কথা বলার কি? নতুন জায়গা সে তো বেলপুকুরের ভেতরে, নদী থেকে 5 কিলোমিটার দূর। সেখান থেকে এসে নদীতে কাজ করবে কি করে? পলিটিক্যাল কানেকশন আছে বলেই কি যা খুশি তাই করবেন? আমরা তা হতে দেব না। কত লাগবে তোর? বস্তি অবধি পাকা রাস্তা আছে, নদীর অমন বাঁক, কি সিনিক বিউটি, রিসর্ট হলে কর্মসংস্থান হবে। ওই 20-30 ঘরের জন্য কত লোকে রুজি আটকে দিবি জানিস? গড়পোতার দিকে করুন, টম বলল, ওখানের বিউটি আরও বেশি, জায়গাও অনেক। আরে পাঠা, সুধাময় দাঁড়িয়ে উঠল, ওদিকে কমিউনিকেশন নেই, ভাঙা বাঁধের রাস্তা শুধু। ফালতু কথা বলিস কেন? যা বলছি শোন। কত নিবি বল, ঝামেলা করিস না। সবাই কি আর চোর জোচ্চোর হয় জেঠু? যা বললাম মনে রাখবেন, বেকার ঝামেলা বাড়াবেন না। টম আর না দাঁড়িয়ে হুড়মুড় করে প্রায় বিজনকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। সুধাময় দাঁতে দাঁত ঘষে বলল, শুয়োরের বাচ্চা, ফুটবল নিয়ে থাকলে ভালো করত, কিন্তু না, পিপিলিকার পাখা হয়েছে, এবার মরবে। আজ ইস্টবেঙ্গল আর ভ্রাতৃসংঘের খেলা ছিল। অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব ছিল বিজনের। খেলা সেরে টেন্টেই ভেজিটেবল স্যুপ আর হাফ রুটি খেয়ে বেরিয়ে পড়েছিল। সেখান থেকে বাসে করে বালিগঞ্জ স্টেশনে এসে ট্রেনে করে হাইতপুরে আসতে আসতে রাত 8টা বেজে গিয়েছে। স্টেশনে নেমে কালিদার চায়ের দোকানে একটু দাঁড়ায় বিজন। আজও দাঁড়ালো। চারিদিকে লোডশেডিং হয়ে আছে, আশেপাশে লোকজনও কম। বিজন একবার চা নিয়ে জিজ্ঞেস করল, কী ব্যাপার গো কালিদা, এমন সব ফাঁকা কেন? কালিদা বলল, আর বলো না, দুপুরে খুব মারামারি হয়েছে।
কলকাতা থেকে প্র্যাকটিস সেরে টম এসে স্টেশনে নেমেছিল 2:30 নাগাদ। ওই বটতলার কাছে সুধা তার ছেলেপিলেরা ওয়েট করছিল। ব্যাস ওকে ধরে ফেলে, তুলে নিয়ে গিয়েছিল পাম্প হাউসের পিছনে। ওদিকে পুরো বস্তির দুটো ছেলে দেখে নিজেদের ছেলেপিলেদের খবর দেয়। তারপর যা মারামারি হয়েছে ভাবতে পারবে না। সেই 70 সালের পরে এমন কেলাকেলি এই অঞ্চলে আর হয়নি। সুধাদার 4টে ছেলে হাসপাতালে ভর্তি। টম নাকি একাই দুটোকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে। পুলিশ এসেছিল, তবে কাউকে ধরেনি। দুদিক থেকেই চাপ আছে তো, তারপর থেকেই গোটা এলাকাটা টেন্সড হয়ে আছে। চা শেষ করে আর দাঁড়ালো না বিজন। এত কিছু হয়ে গিয়েছে এর মধ্যে। এখান থেকে সর্দার পাড়ার ভেতর দিয়ে ওদের বাড়ি হেঁটে 15 মিনিটের মতো। সামনেই পূর্ণিমা, চাঁদ বাড়ছে, আকাশ উপছে, আলো এসে নামছে মফস্বলের আনাচে কানাচে। পিন্টাদের সারি সারি সুপুরি গাছগুলোকে এই জ্যোৎস্নার মধ্যে কি অদ্ভুত যে লাগছে। কংক্রিটের আঁকাবাঁকা পথ সাদা ফটফট করছে। আশপাশের ঝোপের থেকে ফুলের গন্ধ ভেসে আসছে। মাধবীলতা কি? বিজনের মনে হচ্ছে এই চরাচরে যেন কেউ নেই। গাছগাছালির মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথে ওই একমাত্র পথিক, ঠিক যেন ওর নিজের জীবন। ওর মনে হলো রিসর্টটা কি হবে না? সুধাময় বলেছিল ওকে একটা কাজ দেবে ওখানে, 1015 মতো মাইনে পাবে। রিসর্টটা হলে ভালো হয়, কিন্তু টম যা করছে তাতে যে কি হবে। বিজনের নিজের এই মনোভাবটা নিজেরই কেমন যেন লাগলো। ও কি লোভী হয়ে গিয়েছে? পুরো বস্তির লোকজনের কি হবে না ভেবে ও নিজের দিকটাই দেখছে। মা ওকে বলে নিজের দিকটা দেখতে, কালিদা বলে, এমনকি কলকাতা মাঠে যে কজন বন্ধু আছে তারাও বলে। কিন্তু বিজনের যে মনে পড়ে ছোটোবেলার সেই সকালটার কথা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল ওদের স্কুলে। হেড স্যার বলেছিলেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাহি কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সেই দিন হাওয়া দিচ্ছিল খুব। বর্ষার মেঘ ভেঙে বেরিয়ে এসেছিল নীল আকাশ। তার আলোয় ও দেখেছিল ছোট্ট রুবি মেয়েদের লাইনে দাঁড়িয়ে রয়েছে। হাওয়ায় উঠছে ওর চুল, আকাশি শাড়ির ছোট্ট আঁচল। সেই ক্লাস 5-এর বিজনের মনে হয়েছিল স্যারের কথাগুলোই ঠিক। শুধু নিজের কথাটা ভাবা সত্যি মানুষের মতো কাজ নয়। ওকে অনেক ভালো মানুষ হতে হবে, ওকে সৎ মানুষ হতে হবে। রুবি যেন ওকে চিরকাল ভালো মানুষ বলে জানে। রুবির কথা ভাবতে ভাবতেই আচমকা রুবি চলে এলো ওর সামনে। ডান দিকে চিরদাদের বাড়ির লোহার গেট খুলে রুবি এসে দাঁড়ালো রাস্তায়। বিজন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। এই জ্যোৎস্না, বাতাসে জড়িয়ে থাকা মাধবীলতার গন্ধ, এই নরম হাওয়া কতদিন পরে যে পৃথিবীতে ফিরে এলো। বিজন স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মনে হলো আজও কোনো উৎসব। রুবি নিজেকে সামলে নিল দ্রুত। তারপর মাথা নামিয়ে পাশ কাটিয়ে চলে গেল, একটাও কথা না বলে। বিজনের ইচ্ছে হলো কিছু বলে, কিন্তু পারল না। শুধু দেখল জ্যোৎস্নার মধ্যে মাথা নিচু করে চলে যাচ্ছে রুবি। গোলাপি তাঁতের শাড়িতে ওকেও যেন মাধবীলতা ফুলের মতোই লাগছে। বিজন ভাবল, রুবির চোখে আজ কেমন দৃষ্টি ছিল, ঘৃণার না কষ্টের? বিজনের বাড়িয়ে দেওয়া বারকোষ থেকে একটা শশা আর সন্দেশ তুলে নিয়ে সুধাময় পাশে বসে থাকা ওর ডান হাত মলয়কে বলল, তুই শিওর তো? মলয় বলল, দাদা আমি খবর নিয়েছি, আজকে ম্যাচ আছে ওর। 4:30 শুরু হয়ে 6:30টার মধ্যে শেষ হবে। মোহনবাগান মাঠে ম্যাচ। সাধারণত খেলা শেষ হওয়ার 1 ঘন্টা পরে ও বেরোয়। ও খেলবে তো? মলয় বলল, ওদের ভাইটাল ম্যাচ, জিতলেই লিগের 3rd পজিশনে উঠে যাবে। ওদের কোচ টমকে নামাবেই। ওর মতো স্ট্রাইকার কি এখন আছে নাকি? সামনের বছরেই বড় দলে খেলবে। সামনের বছর? সুধাময় বাঁকাভাবে হাসল। তোরা আশেপাশে ফিল্ডিং লাগাবি, কিন্তু 6:15টার পরে। ম্যাচ অমন সময় শেষ হবে,
তারপর 7টা নাগাদ যেই ট্রেন থেকে বেরোবে অমনি তুলে নিবি, সোজা ফারাক্কার ওদিকে নিয়ে যাবি, সেখানে মেরে নদীর পাশে কোথাও ফেলে দিবি। শুধু তোদের মোবাইলগুলো যেন এই হায়েতপুরেই থাকে, আর ওর মোবাইলটাও ওকে তোলার পর ওর থেকে নিয়ে রাস্তায় ফেলে দিবি, বুঝেছিস? মলয় উত্তেজিতভাবে মাথা নাড়ল। একদম শেষ দাদা? তোর টাকা চাই না চাই না? সুধাময় চোয়াল শক্ত করল। আমি 2 খোকা খেয়ে বসে আছি, মালটাকে সরাতেই হবে। ফালতু ক্যাচাল বাঁধাবি না, আজ রাতেই কাজ সারবি। আমি বলে রাখবো 2টো গাড়ি তুলে নিবি ভুবনের গ্যারেজ থেকে, নাম্বার প্লেট পাল্টানো থাকবে, কোনো চিন্তা নেই। এখন বেরিয়ে যা। বারকোষটা সবার সামনে ঘুরিয়ে ঘরের বাইরে এসে দাঁড়ালো বিজন। ওরা কি সাবলীলভাবে এসব কথা বলল, তাও ওর সামনে? ও কি সত্যি অদৃশ্য, নাকি ওকে আর মানুষ বলেই ধরে না কেউ? বিজনের হাত কাঁপছে, বারকোষটাকে প্রচণ্ড ভারী মনে হচ্ছে। আজকে টমকে ওরা মারবে? আজ তো সত্যি ম্যাচ আছে টমদের ক্লাব রূপলি শিবিরের সঙ্গে সত্যম এফসির। আর শুধু তাই নয়, আজকের ম্যাচে রেফারি তো বিজন নিজে। ঘড়ি দেখল বিজন, আর 2 মিনিট বাকি আছে। ওর সঙ্গের অ্যাসিস্ট্যান্ট রেফারি দুজনকে ইশারা করে ড্রেসিং রুম থেকে বেরিয়ে মাঠের দিকে হাঁটা দিল। আজ হাওয়া দিচ্ছে বেশ, সঙ্গে নরম রোদ। এসব ভালো লাগে বিজনের, কিন্তু আজ তত ভালো লাগছে না, বরং টেনশন হচ্ছে খুব। প্রায় 5:30 বাজে। সুধাময়ের খুনিরা কি এখনই এসে গিয়েছে, নাকি সময় মতো আসবে? চোয়াল শক্ত করল বিজন। দেখল 2 দল মাঠে নামছে। সত্যম এফসির প্লেয়াররা নীল হলুদ জার্সি পরেছে, আর রূপলি শিবির পরেছে সাদা। খেলার ফলাফল এখনও পর্যন্ত 1-1 চলছে। টম যথেষ্ট ভালো খেলছে। সত্যম এফসির ডিফেন্স টমকে আটকাতে হিমশিম খাচ্ছে। সেকেন্ড হাফে খেলা যে হাড্ডাহাড্ডি হবে সেটা বোঝাই যাচ্ছে। মাঠে নামার আগে সুহাস নামের অ্যাসিস্ট্যান্ট রেফারিটি ওকে বলেছিল, বিজন, সেকেন্ড হাফ কিন্তু টাফ হবে। রূপলির মাঝ মাঠের ওই নাটা ছেলেটা দেবাশিস কিন্তু হেব্বি কনুই চালাচ্ছে, দেখো। কাঁটায় কাঁটায় 5:30টায় সেকেন্ড হাফ শুরু হয়ে গেল। সত্যম এফসির কিপো নামের বিদেশি ছেলেটা বলটা ব্যাক পাস দিয়ে আচমকা দৌড় শুরু করলো সামনের দিকে, আর পিছনে ঠেলা বলটা সত্যম এফসির লম্বা মতো রাইট হাফ জয়নাল ওই কিপোকে লক্ষ্য করেই চিপ করে দিল। বিজন দেখল বলটা উঁচু হয়ে গিয়ে পড়ছে কিপোর পায়ে, আর তখনই দেবাশিস গিয়ে লাফিয়ে পড়ল ওর ওপর, তাও একদম বুটের স্টার্ট তুলে। পাটা গিয়ে লাগলো কিপোর পেটে। ওঁক শব্দ করে কিপো পড়ে গেল মাটিতে। বিদেশে হলে নির্ঘাত লাল কার্ড, কিন্তু এটা বিদেশ নয়, তার উপর সাংঘাতিক টেনশনের ম্যাচ, দুজনকেই জিততে হবে। ফলে এখানে লাল কার্ড দেখিয়ে দিলে বিপদ আছে। এইসব ম্যাচে গ্যালারি ভর্তি দর্শক হয় না, কিন্তু যারা আসে তারা জান কবুল টাইপ। কিপো মাঠে পড়ে আছে। সত্যম এফসির কিছু ছেলে গিয়ে দেবাশিসকে ঘিরে ধরেছে। রূপলি শিবিরের কিছু ছেলেও গিয়ে জড়ো হয়েছে, সামান্য ধাক্কাধাক্কি হচ্ছে। সত্যম এফসির ক্যাপ্টেন শঙ্কর এসে বিজনকে বলল, পরিষ্কার লাল, এভাবে মারছে তখন থেকে, আপনি দেখছেন না? বিজন কোনো উত্তর না দিয়ে হলুদ কার্ড বের করে এগিয়ে এলো। তারপর ভিড়ের মধ্যে থেকে দেবাশিসকে আলাদা করে ডেকে নিয়ে হলুদ কার্ড দেখালো। বাহ, আপনি কেমন রেফ? শঙ্কর পাশে এসে হাত পা ছুঁড়ে অঙ্গভঙ্গি করল। লেটস প্লে। বিজন কথা বাড়ালো না, কিন্তু শঙ্কর পাশে পাশে হাঁটতে লাগলো। অমন স্টার্ট দেখিয়ে ফাউল, ক্লিন রেড কার্ড দিলেন না। এই জন্য আমাদের এখানে ফুটবলের এই হাল। আপনাদের মতো ফালতু মাল থাকলে এই হবে। আচমকা টম এসে দাঁড়ালো শঙ্করের সামনে। তারপর কথা নেই বার্তা নেই, চুপ সালা বলে ঠাস করে থাপ্পড় মারলো একটা। শঙ্করের কতটা লাগলো কে জানে, কিন্তু ও মা গো বলে পড়ে গেল। সত্যম এফসির খেলোয়াড়রা এসে টমের ওপর লাফিয়ে পড়ল। এবার রূপলি শিবিরের ছেলেরাও এসে গোলমালে যোগ দিল। মাঠের মধ্যে নিমেষে খণ্ডযুদ্ধ বেঁধে গেল। মিনিট 5-7 পরে শান্ত হলো সব। বিজন আর দ্বিধা করল না, সোজা পকেট থেকে লাল কার্ড বের করে দেখিয়ে দিল টমকে। তারপর হাত দিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে বলল। টম অবাক হয়ে তাকালো ওর দিকে, তারপর মাথা নেড়ে জার্সি খুলে মুখ মুছতে মুছতে বেরিয়ে গেল।
রূপলী শিবিরের দর্শকরা আর কর্মকর্তারা সাইড লাইন থেকে লাফিয়ে ঝাঁপিয়ে গালাগালি করতে শুরু করলো। দু একজন তো মাঠে নেমে বিজনকে ধাক্কাও দিল, বলল চোরটা শালা টাকা খেয়েছে। শেষে 4 জন পুলিশ আর অ্যাসিস্ট্যান্ট রেফারিরা এসে বিজনকে বাঁচালো। খেলার মাঠে এমন হয়, এসব মনে নিলে হয় না। বিজন সময় নিল একটু, তারপর ঘড়ি দেখলো একবার। সময় কতটা নষ্ট হলো দেখা দরকার। প্রায় 5:45 বাজে। চোয়াল শক্ত করল বিজন, তারপর বাঁশি বাজিয়ে খেলা শুরু করে দিল আবার। আজ পূর্ণিমা। বাড়ির সামনের ছোট্ট বাগানটায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো বিজন। 9টা বাজে। মা নেমন্তন্ন বাড়িতে গিয়েছে। বাড়িতে ও এখন একা, তাই বাইরে এসে দাঁড়িয়েছে একটু। হাওয়া এসে জড়িয়ে যাচ্ছে শরীরে। ও চোখ বন্ধ করলো। গেটে এবার শব্দ হলো একটা। মা কি ফিরল? চোখ খুলল বিজন, আর সঙ্গে সঙ্গে কেমন যেন করে উঠল ওর বুকের ভেতরটা। মনে হলো কেউ যেন হাজার হাজার কাচের গুলি গড়িয়ে দিয়েছে শরীরে। ও দেখল ওদের ছোট্ট জংধরা গেট পার করে ওর সামনে এসে দাঁড়িয়েছে রুবি। কি বলবে বুঝতে পারল না বিজন। রুবি চোখ থেকে চশমাটা খুলল, তারপর বলল, ভাই সেফ আছে, আমায় ফোন করেছিল, সবটা বলেছে। তোমায় কি বলে যে ধন্যবাদ দেব, মানে কি যে বলবো বুঝতে পারছি না। বিজন মাথা নিচু করল। সকালে সুধাময়ের বাড়ি থেকে বেরিয়ে ও প্রথমেই গিয়েছিল রুবিদের বাড়িতে। সেখানে টম বা রুবি কেউ ছিল না। তারপর গিয়েছিল রুবির দোকানে। বৃহস্পতিবার বলে দোকানও বন্ধ ছিল। সত্যি তো, বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে এখানে। সেই কারণেই কি মাল কিনতে গিয়েছিল কলকাতায়? কি যে অস্থির লেগেছিল বিজনের। এবার কি করবে? মাঠেই তো দেখা হবে তাহলে। তার মধ্যে যদি কিছু হয়ে যায়। মাঠে গিয়ে রূপলী শিবিরের ড্রেসিং রুমে যাবার কথা ভেবেছিল বিজন, কিন্তু বুঝেছিল এমন হাই টেনশন ম্যাচে সেটা ঠিক হবে না। তাহলে কি করবে ও? ম্যাচ প্রথম থেকেই টান টান ছিল উত্তেজনায়। বিজন সুযোগই পাচ্ছিল না টমের সঙ্গে কথা বলার। কি যে অস্বস্তি লাগছিল বিজনের। শেষে সুযোগ এলো হাফ টাইমের বাঁশি বাজানোর পর। টম নিজেই এগিয়ে এসেছিল বলতে যে অ্যাডেড টাইম কম দিয়েছে বিজন। আর তখনই ফাঁকা মাঠের মাঝে দাঁড়িয়ে সবটা বলেছিল বিজন। পুজোর প্রসাদ, সুধাময়ের প্ল্যান, মলয়কে দায়িত্ব দেওয়া। 6:15 এসে মাঠের কাছে দাঁড়িয়ে থাকবে ওরা, সবটা। বিজন বলেছিল, হাফ টাইমে পালা টম, যেখানে পারিস লুকিয়ে পড়। কোচ শান্তিদা ছাড়বে না, ভাইটাল ম্যাচ, এসব বললে বিশ্বাসও করবে না। বিজনদা কি হবে? টমের গলা কাঁপছিল। বিজন চোয়াল চেপে ড্রেসিং রুমের দিকে হাঁটতে হাঁটতে দ্রুত চিন্তা করেছিল। তারপর বলেছিল, সেকেন্ড হাফ শুরুর সঙ্গে সঙ্গেই একটা বাজে ফাউল করিস তো, আমায় একটা চান্স দিস। হাওয়ায় চুল এসে ঝাঁপিয়ে পড়ল রুবির মুখে। রুবি সেটা সরিয়ে কানের পেছনে দিয়ে বলল, লাল কার্ড দেখার পরেই মাঠ থেকে বেরিয়ে ও ক্লাবের একজনের বাইক নিয়ে চলে গিয়েছিল কলকাতা থেকে দূরে। বেশ কিছুদিন এদিকে আসবে না। ও বলেছে তুমি ওকে কিভাবে বাঁচিয়ে দিয়েছো। আমি কি বলে তোমায় ধন্যবাদ দেব বিজন? আমি যে কি বলি। আমি জানি তুমি কেন এমন করেছো। আমি জানি তুমি আমায়। আজও রুবির গলা বুঝে এলো। বিজন ভাবল রুবির হাতটা একটু ধরবে, ভাবল বলবে সেদিন অন্ধকার গলিতেও কিছু করেনি। বলবে টম রুবির ভাই, ওকে কি মারা যেতে দিতে পারে ও? মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে দাঁড়াবে না? আমরা যে প্রত্যেকে পরের জন্য। সেই ছোটোবেলায় রুবিকে ভালোবেসেছিল বলেই তো সারা জীবন ধরে ভালো মানুষ হওয়ার চেষ্টা করে গিয়েছে বিজন। কিন্তু আজ আর কিছুই বলল না, শুধু হাসলো সামান্য, ক্লান্তির হাসি। এই জীবনে আর কাউকে কিছু বলার নেই বিজনের। ও দেখল রুবি দাঁড়িয়ে রয়েছে সামনে। চরাচর জুড়ে এই অপার জ্যোৎস্নায় যেন ফুটে আছে মাধবীলতার গুচ্ছ। বিজন ভাবল, প্রেমিকের কাজ তো ও করেনি, করেছে রেফারির কাজ।
ভালো প্লেয়ারকে গার্ড করে খেলানোই তো রেফারির ধর্ম। সেটুকুই পালন করেছে মাত্র। যেটা ওর কাজ, তার জন্য প্রশংসা আশা করে না ও। কে কি বলল, ভালো রেফারির কি তা শুনলে চলে?